আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফারহানা সালাম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সর্বাত্মক লকডাউনে সারা দেশ, ফাঁকা রাজধানী, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মাঠে সেনাবাহিনী। নিষেধাজ্ঞা অমান্য করায় রাজধানীতে আটক 550, কয়েকশো যানবাহনের বিরুদ্ধে মামলা। করোনায় একদিনে সর্বোচ্চ 143 জনের মৃত্যু, আক্রান্ত 8,301 জন। দুই দিনের মধ্যে দেশে আসছে আরো 45 লাখ ডোজ। ঢাকার 7 হাসপাতালে প্রবাসীদের টিকা দেওয়া শুরু। এবং হলি আর্টিজান হামলার 5 বছর, জঙ্গি নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে, দাবি গোয়েন্দাদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। সর্বাত্মক লকডাউনে ফাঁকা ঢাকার রাজপথ, সড়কে মানুষের যাতায়াত কম, নেই যানবাহনের চাপ। নিয়মিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাঠে টহল দিচ্ছে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা। একরামুল হক, সাইমের রিপোর্ট। পাল্টে গেছে রাজধানীর সড়কের দৃশ্য। কঠোর বিধিনিষেধে নেই চিরচেনা রূপ। লকডাউন বাস্তবায়নে প্রধান সড়কগুলোতে চলছে সেনা ও বিজিবির টহল। বেড়েছে র্যাব পুলিশের তৎপরতাও। বিভিন্ন জায়গায় বসানো হয়েছে চেকপোস্ট। জরুরি সেবায় জড়িত লোকজন ছাড়া খুব বেশি মানুষ নেই রাস্তায়। কেউ বের হলে পড়তে হচ্ছে পুলিশের জেরার মুখে। বাসা থেকে মিরপুর 12 নম্বর ফ্যাক্টরিতে যাচ্ছি। এখন আমি আমার গাড়ি ছাড়া আমি কিভাবে যাব? আমি আমার অফিসের বসকে দিতে গেছিলাম স্যার বাড়িতে। বিভিন্ন কাজের জন্য বের হচ্ছে, তাদেরকে আমরা আটক করতেছি বা প্রসিকিউশনের আওতায় আনতেছি। সকালে ঢাকার প্রবেশমুখ গাবতলী সহ বিভিন্ন পয়েন্টে পণ্যবাহী পরিবহন সহ জরুরি সেবার সাথে যুক্ত যানবাহনের কিছুটা চাপ ছিল। সব সড়কে অবাধে চলাচল করছে রিকশা। লকডাউনের প্রথম দিনের সাফল্যে সহায়তা করেছে আবহাওয়াও। রাত থেকেই ঢাকায় আষাঢ়ের বৃষ্টি, মানুষের চলাচল তাই আরও কম। এদিকে নিজস্ব ব্যবস্থাপনায় পরিবহন না থাকায় বিপাকে পড়েছেন জরুরি সেবার সাথে জড়িত কিছু লোকজনও। রোগটা তো আরও জরুরি, বেঁচে থাকা তো আরও প্রয়োজন। এই প্রয়োজনের চেয়ে বেঁচে থাকার প্রয়োজনটা আরও জরুরি। গাবতলী পর্যন্ত আসলাম, এখন কোনো কিছু পাওয়া যাচ্ছে না। শাহবাগ সহ রাজধানীর বিভিন্ন জায়গায় বিধিনিষেধ বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। তবে লকডাউনের প্রথম দিনের নির্দেশনা মানতে নগরবাসীর ইতিবাচক সাড়ায় সন্তোষ জানিয়েছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। যারা গাইডলাইন বা নির্দেশনা ভেঙে বের হবেন বা স্বাস্থ্যবিধি মানবেন না, আমি বারবারই বলছি জরিমানার সাথে সাথে তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ আরও কঠোর ব্যবস্থা। করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি বেসরকারি অফিস বন্ধ সহ 21 দফা নির্দেশনায় সর্বাত্মক লকডাউন চলবে 7 জুলাই পর্যন্ত। তবে প্রয়োজনে তা আরও বাড়তে পারে। দেশে করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানার পর কখনো কঠোর কখনো সীমিত পরিসরে লকডাউন দিয়ে সংক্রমণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সরকার। এবারের এই 7 দিনের লকডাউন কতটা দীর্ঘায়িত হবে তা নির্ভর করবে এই সময়ে সংক্রমণ কতটা কমে আসে তার উপর। লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন আর স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালনের মাধ্যমে সরকার ঈদের আগেই স্বস্তির পরিবেশ নিশ্চিত করতে চায়। একরামুল হক, সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সরকারি নির্দেশনা অমান্য করায় রাজধানীতে লকডাউন চলাকালে প্রায় 550 জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে অনেককে তাৎক্ষণিক জেল জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। মামলা দেওয়া হয়েছে 3 শতাধিক যানবাহনের বিরুদ্ধে। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে এসব তথ্য জানানো হয়েছে। রিপোর্ট করছেন GM তসলিম। সর্বাত্মক লকডাউনের প্রথম দিনে সকাল থেকেই নগরীর বিভিন্ন সড়ক অলিগলিতে তৎপর ছিল পুলিশ। কঠোর বিধিনিষেধ কার্যকর করতে পুলিশের পাশাপাশি মাঠে ছিল র্যাব, বিজিবি ও সেনাবাহিনী। বিনা প্রয়োজনে ঘরের বাইরে আমরা না হই। লকডাউন বাস্তবায়নে ঢাকা মেট্রোপলিটন পুলিশের 8টি বিভাগ এদিন অভিযান চালায়। এইসব অভিযানে গ্রেপ্তার হয় কয়েকশো মানুষ। বিধিনিষেধ উপেক্ষা করে অকারণে ঘর থেকে বের হওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। অপরাধের ধরনভেদে অনেককে এদিন জেল জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। কোনো কারণ ছাড়া বের হয়, রাস্তায় বের হয়, তাদের অনেকে আমরা আটক করি, অনেকে
জিজ্ঞাসাবাদ করি, শাসন করি। যৌক্তিক কারণ থাকলে অনেককেই আমরা ছেড়ে দেব, অনেকে মুচলেকা দিব, অনেককে আমরা অনেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। পুলিশ বলছে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে অনেকে বিনা কারণে গাড়ি নিয়ে বের হওয়ায় এসব যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আনঅথরাইজ আমাদের সরকারি বিধিনিষেধের বাইরে কোনো যানবাহন চলাচল করছে কিনা, লোকজন অহেতুক ঘোরাফেরা বা অন্য কৌতূহলবশত বা অন্য যে কোনো কারণে জরুরি প্রয়োজনের বাইরে কেউ বেরিয়েছে কিনা, এসব বিষয়গুলি আমরা মোটামুটি খেয়াল করছি। নিষেধাজ্ঞা থাকার পরও অনেকে দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও অলিগলিতে আড্ডা দেয়ায় অনেককে সতর্ক করার পাশাপাশি জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। মাছ ছাড়া আমার ছেলে বের হয়েছে, তার জন্য নিয়ে আসি। ও বাসার সামনে মাছ ছাড়া বের হয়েছে, ওকে ধরে নিয়ে আসছে। বন্ধুরা শাটার উঠায়া ভিতরে ঢুকাইছি, পরে নিয়ে আসছে আর কি। এক হাত শাটার উঠাইছে, ওটা বের করতে গেছে, তখনই আর কি ধরে নিয়ে আসছে। নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে অনেকে লকডাউন দেখতে বাইরে বের হয়ে পুলিশের হাতে আটক হয়েছেন। এছাড়াও স্বাস্থ্যবিধি না মানায় অনেককে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তসলিম, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শাহবাগ এলাকায় আছেন সহকর্মী আপেল মাহমুদ। রাতের লকডাউনের খবর জানবো তার কাছ থেকে। আপেল, রাতের রাজধানীতে এখন লকডাউনের অবস্থা কেমন দেখছেন? ফারহানা, আমি এখন আছি শাহবাগের চিত্র। এখান থেকে আমি যেটা বলতে চাচ্ছি যে রাতের ঢাকা বলতে গেলে পণ্যবাহী যে ট্রাকগুলো, এই প্রধান যে সড়কগুলো, এই সড়কগুলোতে পণ্যবাহী ট্রাকগুলোর বেশি দেখা যাচ্ছে। এছাড়া কিছু রিক্সা এবং মোটর সাইকেল চলাচল করছে এই সড়কগুলোতে। আর সাধারণ মানুষ বলতে গেলে দিনের বেলায় যেরকম সাধারণ মানুষ চলাচল করেছে কিছু কিছু রাস্তায়, আসলে রাতের বেলা বা এই 10টার পরে আসলে ওই রকম মানুষজন নেই বললেই চলে। তবে কিছু মানুষ দেখা যাচ্ছে যারা জরুরি সেবার সাথে যুক্ত ছিলেন, তারা মূলত ঘরে ফিরছেন। আর মূল যে পয়েন্টগুলো আছে রাজধানীর, এই পয়েন্টগুলোতে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু দায়িত্ব পালন করছেন এক ধরনের ঢিলেঢালাভাবেই বলা চলে। কারণ দিনের বেলা যেরকম যানবাহনে কিছুটা দেখা গেছে, এখন নেই বললেই চলে, যার কারণে তারা অনেকটা ঢিলেঢালাভাবেই তারা তাদের দায়িত্ব পালন করছে। এই ছিল এখানকার সর্বশেষ। ফারহানা। আপেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর শাহবাগ থেকে লকডাউনের খবর জানাচ্ছিলেন সহকর্মী আপেল মাহমুদ। লকডাউন বাস্তবায়নে রাজধানীর প্রধান সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকলেও পাড়া মহল্লায় তেমন একটা দেখা যায়নি। হোটেল রেস্তোরাঁয় সামাজিক দূরত্ব না মেনেই বিক্রি করা হচ্ছে খাবার। ক্রেতা বিক্রেতার অধিকাংশের মুখেই ছিল না মাস্ক। তবে বিধি নিষেধ অনুযায়ী বন্ধ রয়েছে বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান। মনির হোসেন তপুর রিপোর্ট। কঠোর লকডাউনের প্রথম দিনে পাড়া মহল্লায় মানুষের উপস্থিতি ছিল অনেকটাই কম। বেলা বাড়ার সাথে সাথে কিছুটা বাড়লেও বন্ধ রয়েছে বেশিরভাগ দোকানপাট। হোটেল রেস্তোরাঁয় শুধুমাত্র পার্সেল চালু থাকায় ভিড় ছিল অনেক। সামাজিক দূরত্ব মানা হয়নি এখানে, তবে দু একটি খাবারের দোকানে ভিতরে বসে খেতে দেখা গেছে। পার্সেল বেশি তো খাওয়াই না, পার্সেলই দিই সবারই, খাওয়াই না। ওরা হুজুর মানুষ দুজনে বসে রেখেছে। এদিকে পুরান ঢাকার বাদামতলীর ফলের আড়তগুলোতে স্বাস্থ্যবিধির কোনো বালাই ছিল না। প্রশাসনের পক্ষ থেকেও দেখা যায়নি কোনো তৎপরতা। না, আসলে এটা অনিরাপদ, কারণ এখানে এইমাত্র খুলছে একটা হিসাব করার জন্য। কাঁচামাল বেশি তো দেখা যায়, অনেক পাইকার আসে আমাদের কাছে, দেখা যায় তাদের সাথে কথা বলতে হয়। আবার আমার মুখে মাস্ক থাকলে পাইকার আমাকে চিনে না। নগরীর বিভিন্ন অলিগলিতে বিচ্ছিন্ন দুই একটি চেকপোস্ট বসায় পুলিশ। দোকানপাট বন্ধ করা সহ যারা অপ্রয়োজনে বের হয়েছেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। সর্বাত্মক লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় কারখানায় যেতে ভোগান্তিতে পড়েন পোশাক কর্মীরা। হেঁটেই অনেকে কর্মস্থলে যান। সময়মতো অফিসে পৌঁছানো নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তারা। যদিও কিছু কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে কর্মীদের থাকা, খাওয়া এবং পরিবহনের ব্যবস্থা করেছেন তারা। এদিকে কারখানায় স্বাস্থ্যবিধি মানাতে কঠোর মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছে বিজিএমইএ। শরফুল আলমের রিপোর্ট। সর্বাত্মক লকডাউনে খোলা পোশাক কারখানা, গণপরিবহন বন্ধ থাকায়
কারখানায় যেতে পোশাক কর্মীদের ভোগান্তি বেড়েছে। রাজধানীর পাশাপাশি সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ সহ দেশের শিল্পাঞ্চলগুলোর কারখানায় সময় মতো হাজির হওয়ার বাধ্যবাধকতার কারণে অনেকে হেঁটেই রওনা হন, আবার কেউ কেউ যান রিকশায়, যদিও এজন্য তাদের অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে। গাড়ি ঘোড়া বন্ধ রাখছেন, কিছুটা খোলা রাখেন, তাহলে তো রিল্যাক্সে একটু অফিসে যাওয়া যেত। 8টার মধ্যে পাঞ্চ না করতে পারলে আমাদের 400 টাকা হাজিরা বোনাস গার্মেন্টস শ্রমিকের থাকে না। যাতায়াতের ব্যবস্থা করে দিলে যারা দূর থেকে আসতেছে তাদের জন্য ভালো হতো। স্বাস্থ্যবিধি মেনে কারখানার প্রবেশেও ছিল কড়াকড়ি। হাত ধোয়া, জীবাণুনাশক টানেল ব্যবহারে অতিরিক্ত ব্যস্ততাও ছিল সেখানে। সুরক্ষা সামগ্রী ব্যবহার করে পোশাক উৎপাদনের মধ্যেও কর্মীরা লকডাউনে পরিবহন ব্যবস্থার দাবি জানিয়েছেন। তবে অভিযোগ রয়েছে অনেক পোশাক কারখানায় পরিবহনের কোনো ব্যবস্থাই করেনি। আবার এক্ষেত্রে ব্যতিক্রমী আয়োজনও ছিল কিছু কারখানায়। ফ্ল্যাট ভাড়া নিছি, যারা দূরে আমাদের স্টাফরা আছে তারা ফ্ল্যাটে থাকবে, আর যাতায়াত ব্যবস্থার জন্য যারা আরো দূরে আছে সিনিয়র স্টাফ যারা আছে তাদের জন্য ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি দেওয়া আছে। স্বাস্থ্যবিধি নির্দেশনা অনুযায়ী কারখানায় পোশাক উৎপাদন হচ্ছে কিনা তা মনিটরিং জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ। বিজিএমইএ সদস্যভুক্ত কারখানাগুলোর জন্য স্বাস্থ্যবিধি প্রোটোকল প্রণয়ন করেছে এবং আমাদের পোশাক কারখানাগুলো কঠোরভাবে এই স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হচ্ছে। কারখানাগুলো যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলছে কিনা তা বিজিএমইএ থেকেও প্রতিনিয়ত নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন বিধিনিষেধের মধ্যেও কর্মীদের স্বাস্থ্যবিধি মানায় কারখানাগুলোতে নজরদারি বাড়িয়েছে ক্রেতা ও ব্র্যান্ডগুলো। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বসানো হয়েছে চেকপোস্ট। পুলিশ ও র্যাবের পাশাপাশি সড়কে টহল দিচ্ছে সেনাবাহিনী ও বিজিবি। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন নিয়াজ জামান সজীব। এক সপ্তাহের সর্বাত্মক লকডাউনের প্রথম দিনই তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হলেই জেরার মুখে পড়তে হচ্ছে। মাঠে রয়েছে ভ্রাম্যমাণ আদালতের একাধিক টিম। অপ্রয়োজনে বের হলেই সতর্ক করার পাশাপাশি তাৎক্ষণিক জরিমানাও করছে ভ্রাম্যমাণ আদালত। চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। বিভিন্ন স্থানে টহল দিতে দেখা গেছে বিজিবি ও সেনাবাহিনীকে। সর্বাত্মক লকডাউনে করোনার হটস্পট রাজশাহীতে ভোর থেকেই তৎপর দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। সবাই কিন্তু আমাদের জেলা ম্যাজিস্ট্রেট থাকবেন এবং ম্যাজিস্ট্রেট সাহেব থাকবেন, তাদের সমন্বয়ে আমরা দায়িত্ব পালন করব। গাজীপুরের দূরপাল্লার যানবাহন না চললেও অটোরিকশা, পিকআপ ভ্যান ও প্রাইভেট কার চলাচল করছে। বরিশালে ঢিলাঢালাভাবে চলছে লকডাউন। মানুষ নগরীতে কোনো বাধা ছাড়াই চলাচল করছে। বেশিরভাগ মানুষই মাস্ক পরেনি। ঠাকুরগাঁয়ে প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হচ্ছেন না। বন্ধ রয়েছে দোকানপাট সহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। নারায়ণগঞ্জে কয়েকটি মিনিবাস যাত্রী নিয়ে নগরী থেকে বেরিয়ে যাওয়ার সময় আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জনগণকে স্বাস্থ্যবিধি মানার জন্য আমরা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করছি। আমাদের সাথে রয়েছে র্যাব রয়েছে, বিজিবি রয়েছে, পুলিশ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানসমূহ ছাড়া বাকি সব বন্ধ রয়েছে। সিলেট, খুলনা ও চট্টগ্রামে সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। লকডাউন বাস্তবায়নে কেউ যদি বাধা সৃষ্টি করে তাহলে সংক্রমক ব্যাধি নিয়ন্ত্রণ আইনে যে শাস্তিটি বলা হয়েছে আমরা সেই শাস্তিটি নিশ্চিত করব। এছাড়া রংপুর, শেরপুর, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, যশোর, নওগাঁ, বান্দরবান, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, বগুড়া ও খাগড়াছড়ি সহ দেশের বিভিন্ন স্থান থেকে সর্বাত্মক লকডাউন বাস্তবায়নের খবর পাওয়া গেছে। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে সর্বোচ্চ 143 জনের মৃত্যু হয়েছে। পরীক্ষার বিপরীতে আক্রান্তের হার ও 25.9%। 24 ঘন্টায় মোট আক্রান্ত হয়েছেন 8,301 জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন চলমান লকডাউন মেনে চললে জুলাইয়ের শেষে কমতে পারে সংক্রমণ ও মৃত্যুর হার। ফজলে রাব্বির রিপোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে টানা পঞ্চম দিনের মতো করোনায় মৃত্যুর সংখ্যা 100 ছাড়ালো। এর মধ্যে এবারের ধাক্কাতেই 2 দিন হলো রেকর্ড মৃত্যু। এর আগের ঢেউয়ে এপ্রিলের 19 তারিখে মারা গিয়েছিল 112 জন। এরপর 27 জুন 119 জনের মৃত্যুর খবর আসে। বৃহস্পতিবার ছাড়িয়ে গেল অতীতের সব সংখ্যা। এদিন মারা গেছে 143 জন। মৃত্যুর দিক দিয়ে সবচেয়ে খারাপ অবস্থায় আছে খুলনা বিভাগ। এই বিভাগে মারা গেছে 46 জন।
ঢাকা বিভাগে ৩৫, রাজশাহীতে ১৯, চট্টগ্রামে ১৫, রংপুরে ১০, বরিশালে ৮, সিলেটে ১০ এবং ময়মনসিংহে ৩ জন মারা গেছেন। গত কয়েকদিনের তুলনায় ২৪ ঘন্টায় পরীক্ষা কম হয়, আক্রান্তের সংখ্যা কিছুটা কম থাকলেও বেড়েছে পরীক্ষার বিপরীতে আক্রান্তের হার। এদিন ৩২,০৫৫টি নমুনা পরীক্ষা করে আক্রান্ত শনাক্ত হয়েছে ৮,৩০১ জন। আক্রান্তের হার ২৫.৯%। বিশেষজ্ঞরা বলছেন, লকডাউনের বিধিনিষেধ না মানলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তবে সবাই সচেতন হলে জুলাইয়ের শেষ সপ্তাহে লকডাউনের সুফল দেখা যাবে। সুনির্দিষ্টভাবে কমার লক্ষণ দেখবো আমরা ৩ সপ্তাহ পরে। কাজে বলা যায় যে জুলাই মাসের মাঝামাঝি থেকে পরিস্থিতি একটু উন্নতি হতে পারে। এ পর্যন্ত প্রতিদিন সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা হয়তো আমাদের দুঃখজনক মৃত্যু এবং সংক্রমণ বৃদ্ধি দেখতে হতে পারে। যারা মৃত লক্ষণযুক্ত, যাদেরকে হাসপাতালে যেতে হচ্ছে না, তাদের সবাইকে চিকিৎসা সহায়তা এবং তাদের আইসোলেশন সহায়তা দিতে হবে। তাহলে কিন্তু আমরা তারা যেন গুরুতর অসুস্থ না হয় সেইটি আমরা রোধ করতে পারব। করোনায় এ পর্যন্ত দেশে মারা গেছে ১৪,৬৪৬ জন। আক্রান্ত হয়েছে ৯ লাখেরও বেশি মানুষ। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। 2 দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের মডার্না ও চীনের সাইনোফার্মের ৪৫ লাখ ডোজ করোনা টিকা দেশে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এক ভিডিও বার্তায় মন্ত্রী জানান, শুক্রবার রাতে মডার্নার ১২ লাখ ও সাইনোফার্মের ১১ লাখ ডোজ টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবে। শনিবার আসবে মডার্নার ১৩ লাখ ও সাইনোফার্মের ৯ লাখ ডোজ করোনার টিকা। এরপর আবারও দেশে গণটিকা কার্যক্রম শুরু হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। 2 ধরনের টিকা, মডার্না এবং সিনোফার্ম মিলে আমাদের মোট ৪৫ লক্ষ টিকা আমরা পেয়ে যাব এবং আমাদের টিকার কর্মসূচি তারপরে আমরা শুরু করে দিতে পারব। প্রবাসী কর্মীদের ফাইজারের টিকা দেয়া শুরু হয়েছে। তবে নিবন্ধন জটিলতায় উদ্বোধনী দিনে টিকা নিতে না পারায় কর্মীটোলা জেনারেল হাসপাতালে বিক্ষোভ করেছেন তারা। কাল থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ৪২টি জনশক্তি অফিস, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং আমি প্রবাসী অ্যাপসে প্রবাসীদের টিকা নিবন্ধন শুরু করবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। দেখুন ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। নগরীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে টিকা নিতে এসেছিলেন অভিবাসী কর্মীরা, কিন্তু কেন্দ্রে এসে তারা জানতে পারেন টিকা নিতে নিবন্ধন লাগবে। অথচ একটি এজেন্সির কর্মীরা নিবন্ধন ছাড়াই টিকা নিচ্ছেন। বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয়ে ওঠেন প্রবাসীদের অনেকেই। এখানে আসতে দেখছি গ্রিন লাইন একটা ট্রাভেল এজেন্সি এসে হে আগে পাইতেছে, ভ্যাকসিন না দেওয়া হয় আমরা যেতে পারবো না। বিক্ষুব্ধ পরিস্থিতিতে উদ্বোধনী কার্যক্রম পণ্ড হয়ে যায়। তবে সব কর্মীদের টিকা দেওয়ার আশ্বাস দেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। সৌদি আর কুয়েত এরা দুইজন কিন্তু মেনলি তোমার ফাইজারেরটা চাচ্ছে। ফাইজারটার প্রয়োজন ওখানে এই জন্য ওখানে একটা শট নিয়ে গেলে ওনারা কিন্তু আরেকটা দিয়ে দেবে। হ্যাঁ, ওখানে গিয়ে আরেকটা দিয়ে দেবে। আমাকে তো ব্যবস্থাপনা করতে তো একটু সময় লাগবে। পরে স্বাস্থ্য অধিদপ্তর ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মঙ্গলবার থেকে টিকা পাবেন প্রবাসী কর্মীরা। ৫৪টা কেন্দ্র থেকে একযোগে আগামীকাল সকাল ৯টা থেকে রেজিস্ট্রেশন করা যাবে। মঙ্গলবার থেকে 7টা কেন্দ্রেই ফাইজারের টিকা অভিবাসী কর্মীরা নিতে পারবেন। ২০২০ সালের আন্তর্জাতিক অভিবাসী দিবসের আলোচনায় প্রবাসী শ্রমিকদের টিকা দেওয়ার দাবি তুলেছিলেন অভিবাসন বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ। এই টিকা প্রদান করলে যেটি হচ্ছে সেটা হচ্ছে তার কোয়ারেন্টাইন ফি লাগবে না, আমাদের চাহিদা বাড়বে, আমাদের যারা এমপ্লয়াররা রয়েছে বিভিন্ন দেশের সেই এমপ্লয়াররা তাদের কর্মী নিতে আরও বেশি আগ্রহী হবে। সুতরাং এই যে করোনার ভ্যাকসিন দেওয়ার যে চিন্তাটি করা হয়েছে, এই চিন্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চিন্তা হিসেবে আমরা বলতে পারি। সুরক্ষা অ্যাপসে হোক বা স্পট রেজিস্ট্রেশন হোক বা বিএমইটির স্মার্ট কার্ড নিয়ে হোক, যে কোনো পদ্ধতিতেই কর্মীদেরকে টিকা প্রদান করার ব্যবস্থা যত দ্রুত স্মুথলি করা যাবে তত আমাদের কর্মী যাওয়ার চাহিদা বাড়বে। আমাদের ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 2 ডোজ টিকা গ্রহণকারীদের করোনা আক্রান্তের হার মাত্র 0.49%। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর গৌতম বুদ্ধ দাসের নেতৃত্বে এক গবেষণায় এ তথ্য উঠে আসে। গবেষণায় তারা চট্টগ্রাম ও চাঁদপুর অঞ্চলে যারা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন বা নেননি এমন করোনা আক্রান্ত রোগীদের স্বাস্থ্য ঝুঁকি মূল্যায়ন করেন। এতে 1100 রোগীর মধ্যে 2 ডোজ টিকা গ্রহণকারী ছিলেন মাত্র 64 জন, যা মোট নমুনা পরীক্ষার মাত্র 0.49%। এদের মধ্যে মাত্র 3 জনকে হাসপাতালে ভর্তির
প্রয়োজন হয়েছে। প্রযুক্তি উদ্যোগ এবং ই-কমার্স সহ আইসিটি খাতে নারীর অংশগ্রহণ 2026 সালের মধ্যে 25% এবং 2041 সালের মধ্যে 50% বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্যারিসের জেনারেশন ইকুয়ালিটি ফোরামে লিঙ্গ সমতার জন্য প্রযুক্তি ও আবিষ্কার শীর্ষক ভার্চুয়াল আলোচনায় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে কর্মস্থলে যেখানে পুরুষের চেয়ে নারীদের উপস্থিতি এখনও 31% কম, সেখানে নারীরা পার্লামেন্ট সদস্য মাত্র 25%। সমতা নিশ্চিত করতে শক্ত ও সমন্বিত ব্যবস্থাপনা প্রয়োজন বলেও মনে করেন প্রধানমন্ত্রী। Increase women's participation in ICT sector, including tech startups and e-commerce sector to 25% by 2026 and 50% by 2041. I wish the forum all success. জঙ্গিদের নেটওয়ার্ক ভেঙে দেয়া হয়েছে। বড় ধরনের হামলার শক্তি নেই, তবে সাইবার জগতে কিছু তৎপরতা রয়েছে সংগঠনটির, যা গোয়েন্দা নজরদারির মধ্যে রয়েছে বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান। এদিকে হলি আর্টিজান মামলার পেপার বুক প্রস্তুত জানিয়ে অ্যাটর্নি জেনারেল এম আমিনউদ্দিন বলেছেন, এ বছরের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স শুনানি শুরু করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। 5 বছর আগে এই দিনে গুলশান হলি আর্টিজান বেকারিতে হামলার মধ্য দিয়ে নব্য জেএমবি তাদের শক্তি সামর্থ্যের জানান দেয়। তাদের উদ্দেশ্য ছিল বিদেশি নাগরিকদের হত্যা করে দেশকে অস্থিতিশীল করা। ঘটনার রাতে সশস্ত্র 5 জঙ্গি রেস্তোরাঁয় থাকা দেশি বিদেশি নাগরিকদের প্রথমে জিম্মি করে ফেলে। জিম্মি উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে তুমুল সংঘর্ষে মারা যায় পুলিশের 2 কর্মকর্তা। আলোচিত মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটকে। তদন্তে এই মামলার সাথে 8 জনের সম্পৃক্ততা পায় গোয়েন্দারা। 2019 সালের 27 নভেম্বর সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল 7 জনকে মৃত্যুদণ্ড দেন। অভিযোগ প্রমাণিত না হয় মিজানুর রহমান রূপে বড় মিজানকে খালাস দেন আদালত। হলি আর্টিজান হামলার অন্যতম প্রধান মাস্টারমাইন্ড তামিম আহমেদ চৌধুরী সহ শীর্ষ পর্যায়ের অধিকাংশ নেতা মারা যায় এখন অনেকটাই নেতৃত্বশূন্য নব্য জেএমবি নামের সংগঠনটি। বড় ধরনের কোনো হামলার শক্তি তাদের নেই বলে মনে করেন এই গোয়েন্দা কর্মকর্তা। তাদের কার্যক্রম শুধুমাত্রই অনলাইন নির্ভর, সাইবার স্পেস নির্ভর, তাদের অফলাইনে কোনো কার্যক্রম নাই এবং সেই সাইবার স্পেসকেও আমরা মনিটর করছি। রিডিউসিং দ্য সাপ্লাই অফ রেডিকালাইজড কন্টেন্টস, যাতে আমাদের এই সোশ্যাল মিডিয়াতে ওইভাবে না আসতে পারে, সেটাও আমরা বিটিআরসির সাথে কাজ করছি। এদিকে বিচারিক আদালতের রায়ের পর এখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স উচ্চ আদালতে শুনানির অপেক্ষায়। গত আগস্টে এই মামলার পেপার বুক তৈরির কাজ শেষ হয়েছে। কোভিডের কারণে গত বছর মার্চের পরের থেকে স্বাভাবিক আদালত হচ্ছে না, সেই কারণে মামলাগুলো একটু দেরি হচ্ছে। তা আমি আশা করছি যে এইটা খোলার পরেই, আমাদের তো এখন সবগুলো কোর্ট খুলে দিচ্ছে ভার্চুয়ালি, তাহলে আমরা এটা মেনশন করবো এবং আশা করি আমরা এটা এই বছরের ভিতরে শুনানি করার সর্বোচ্চ চেষ্টা করব। এই হামলার পর বিভিন্ন মহল থেকে বলা হচ্ছিল এই হামলার সাথে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর যোগসূত্র রয়েছে। যদিও বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে দেয়া লকডাউনে কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ও সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর বাসভবনে এক ব্রিফিংয়ে নিরাপদ জীবনের জন্য শুরু হওয়া লকডাউনে বিধি নিষেধগুলো মেনে চলতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি। মানুষকে সারা বাংলাদেশেই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। এমন অবস্থা সচেতনতা, সতর্কতার সর্বোচ্চ ডিগ্রি অনুসরণ করা ছাড়া আমাদের বিকল্প নেই। আল্লাহর রহমতে আমরা এই কঠিন পরীক্ষাও উত্তীর্ণ হব ইনশাআল্লাহ। সর্বাত্মক লকডাউন মেনে চলতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর বাসায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, সরকার দীর্ঘ সময় লকডাউন দিতে চায় না, তবে জনগণের সুরক্ষার কথা বিবেচনা করেই এই কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এ সময় বিএনপি সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবের ভেতরে ডাক্তার জাফরুল্লাহর দিকে বিএনপি নেতাকর্মীরা যেভাবে তেড়ে গিয়েছিলেন তাতে স্পষ্ট প্রমাণিত ওই দলে গণতন্ত্র নেই।
জনগণকে, দেশবাসীকে এই করোনার হাত থেকে রক্ষা করার জন্যেই সরকার এই লকডাউন ঘোষণা করেছে। তাই দেশবাসীকে বিনীতভাবে অনুরোধ জানাই সরকার যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনাগুলো পালন করার জন্য। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ঈদুল আজহার সামনে রেখে শেষ সময়ের ব্যস্ততা নারায়ণগঞ্জের খামারগুলোতে। জেলার ছোট বড় কয়েকশো খামারে প্রস্তুত করা হচ্ছে লক্ষাধিক গরু। এছাড়াও বিভিন্ন বাড়িতে নিজ উদ্যোগে গরু লালন পালন করছেন অনেকেই। রয়েছে দেশি, ফ্রিজিয়ান, মীর কাদিম, সাইওয়াল সহ বিভিন্ন জাতের গরু। ঈদের এখনও বেশ কিছু সময় বাকি থাকলেও এরই মধ্যে খামারগুলোতে দেখা যাচ্ছে ক্রেতাদের ভিড়। শুধু ঘাস আর দানাদার খাবার দিয়ে এগুলো তৈরি করছি। আমি একটা গরু কিনে এখানে রেখে দিতে পারি, ওনাদের তত্ত্বাবধানও থাকে। যখন কোরবান হয় তার একদিন আগে যদি আমি ইচ্ছা পোষণ করি নিয়ে যেতে পারি, ওনারা আমাদের পুষাইয়া দেবে। এবার আমাদের 1,07,335টা আমরা লিস্টেড আমাদের আছে, যে এগুলো আমরা বিক্রি করতে পারবো। আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট এখন পর্যন্ত বিশ্বের প্রায় 100 দেশে ছড়িয়েছে বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনার নতুন এই ধরনের অতিমাত্রায় সংক্রমিত করার সক্ষমতা কয়েক মাসে পুরো বিশ্বেই সংক্রমণ ছড়াতে পারে বলেও উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। গত 29 জুন পর্যন্ত বিশ্বের 96টি দেশে ডেল্টা ভ্যারিয়েন্টের উপস্থিতি শনাক্ত হলেও সীমাবদ্ধতার কারণে হয়তো আরও অনেক দেশে ছড়ালেও তা জানা যায়নি। কোভিডের আগের ধরনগুলোর মোকাবেলার মতোই এই ধরনটি রুখতেও গণহারে টিকাদান এবং মাস্ক পরার উপরই গুরুত্ব দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে ঢাকা 14 আসন এবং কুমিল্লা 5 আসনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করিয়েছেন স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড জাফর আহমেদ খান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথ গ্রহণ শেষে আগা খান মিন্টু এবং আবুল হাশেম খান শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময় চিফ হুইপ নুরি আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, শামসুল হক চৌধুরী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। পার্টেক্স খেলার খবর। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য হারারেতে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার রাতে জিম্বাবুয়েতে পৌঁছে বুধবার বিশ্রামই কাটিয়েছে টাইগাররা। করোনা পরীক্ষায় সবাই নেগেটিভ আসায় অনুশীলন শুরু করেছে মমিনুল হকের দল। যুক্তরাষ্ট্র থেকে দলের সাথে যোগ দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিসা জটিলতায় পড়া সাদমান ইসলাম বৃহস্পতি ও শুক্রবার এই 2 দিন অনুশীলনের পর শনিবার ও রবিবার প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। 7 জুলাই সফরের একমাত্র টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। প্রিমিয়ার লিগ ফুটবলে চট্টগ্রাম আবাহনীকে 2-0 গোলে হারিয়েছে ঢাকা আবাহনী। বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলার 34 মিনিটে আবাহনীর নাইজেরিয়ান ফরওয়ার্ড সানডে গোলে এগিয়ে যায় ঢাকার জায়ান্টরা। লিড নিয়ে প্রথমার্ধ শেষ করার পর 52 মিনিটে ব্যবধান বাড়ায় প্রিমিয়ার লিগে 6 বারের চ্যাম্পিয়নরা। সানডের পাস থেকে গোল করেন আবাহনীর মিডফিল্ডার মামুনুল ইসলাম। 17 ম্যাচে 36 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থাকলো ঢাকা আবাহনী। সমান খেলায় 28 পয়েন্ট নিয়ে 5 নম্বরে থেকে রানার্স আপ হওয়ার আশাটা ফিকে হয়ে গেল চট্টগ্রাম আবাহনীর। এবং এই ম্যাচে এই মুহূর্তে চতুর্থ ম্যাচে এসে হেরে গেল চট্টগ্রাম। এই ছিল এখনকার মতো। শেষ করবার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। সর্বাত্মক লকডাউনে সারা দেশ, ফাঁকা রাজধানী, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মাঠে সেনাবাহিনী। নিষেধাজ্ঞা অমান্য করায় রাজধানীতে আটক 550, কয়েকশো যানবাহনের বিরুদ্ধে মামলা। করোনায় একদিনে সর্বোচ্চ 143 জনের মৃত্যু, আক্রান্ত 8,301 জন। দুই দিনের মধ্যে দেশে আসছে আরো 45 লাখ ডোজ। প্রবাসীদের টিকা দিতে কাল থেকে বিএমইটি রেজিস্ট্রেশন শুরু।
এবং হলি আর্টিজান হামলার 5 বছর, জঙ্গি নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে দাবি গোয়েন্দাদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।